এতদিন পশ্চিমবঙ্গ থেকে মানুষ হারিয়ে যেত, মানুষ পাচার হতো, পরিযায়ী শ্রমিক হয়ে অন্য রাজ্যে চলে যেত, জঙ্গল থেকে পশু মারা হতো, পাচার হতো, সেটাও শুনেছি। আর এখন খোদ সরকারি চিড়িয়াখানা থেকে পশু দাও, তাও আবার খোদ কলকাতাতে আলিপুর চিড়িয়াখানা, শতাব্দী প্রাচীন চিড়িয়াখানা, এবং যে অঞ্চলে এই চিড়িয়াখানাটা রয়েছে সেটা হাই সিকিউরিটি জোনের মধ্যে পড়ে। একদিকে ন্যাশনাল লাইব্রেরি, একদিকে ক্যালকাটা ইউনিভার্সিটির ক্যাম্পাস, তারপরে জেল, ঢিলছোড়া দূরত্বে সিএম এর বাড়ি, হাই সিকিউরিটি জোন, তাজ বেঙ্গল হোটেল, সমস্ত কিছু রয়েছে, তবুও সেখান থেকে পশু দাও। মানে চিড়িয়াখানার জানোয়ার পালালো না, তাদের রেজিস্টার থেকে মুছে ফেলা হলো, যেন ওরা কখনো ছিলই না। আলিপুর চিড়িয়াখানা সরকারিভাবে রেকর্ড করা হলো 321টা পশু এক রাতের মধ্যে গায়েব। না, কলকাতার রাস্তায় কোনো পশু ঘুরে বেড়াচ্ছে না, কোনো সিংহ খাঁচা ভেঙে পালায়নি, না কোনো গরিলা গেট লাফিয়ে বেরোয়নি, কিন্তু বেরিয়েছে ফাইল থেকে। 2024 সালে সেন্ট্রাল জু অথরিটির ইনভেন্টরির যে রিপোর্ট, 31শে মার্চ, নোট করবেন 31শে মার্চ 672টা প্রাণী ছিল। আর 1 এপ্রিল, ঠিক তার পরের দিন, ফিসকাল ইয়ার চেঞ্জ হলো, তার পরের দিন সকালবেলা সেটা দাঁড়িয়ে গেল 351তে। এটা কি এপ্রিল ফুলের প্র্যাঙ্ক না প্রশাসনের পেশাদার জাদু, সেটা কিন্তু বোঝা গেল না। ইন্টারন্যাশনাল ওয়াইল্ড লাইফ অর্গানাইজেশন যেমন ওয়ার্ল্ড অ্যানিমাল প্রোটেকশন বলছে, একটা স্রেফ হিসেবের ভুল নয়, ওয়াইল্ড লাইফ ট্রাফিকিং এর প্রবল সম্ভাবনা। দ্য ইন্ডিয়ান এক্সপ্রেস, দ্য টেলিগ্রাফ, দ্য ডেইলি গার্ডিয়ান সব রিপোর্ট করেছে এই অ্যানিমাল ডিসঅ্যাপিয়ারেন্স ঘিরে যে রহস্য রয়েছে। একদিকে কলকাতা হাইকোর্ট রীতিমতো পিআইএল গ্রহণ করেছে এবং সেখানে জানাচ্ছে যে 10 বছরের যে হিসেব আদালতে জমা দিতে হবে তাদের। আর ঠিক এই হিসেব গায়েব করেই চিড়িয়াখানার জমি নিলামে চলে যাচ্ছে। কি দারুণ পরিকল্পনা! ভাবুন, পশু গায়েব করে জমি বিক্রি, আর দায় ঠেলে দেওয়া হচ্ছে হিসেবের ভুলের ঘাড়ে। এটাই আজকের নতুন পশ্চিমবঙ্গ। কাগজে না থাকলে রাষ্ট্রেও নেই। চলুন তাহলে প্রথম অধ্যায়ে আলোচনা করব যে প্রশ্নটা হচ্ছে যে পশু গেল কোথায়। তালিকা অনুযায়ী 2024 সালের 31শে মার্চ পর্যন্ত আলিপুর চিড়িয়াখানার পশুর সংখ্যা ছিল 672টা। ঠিক তার একদিন পর এপ্রিল মাসে সেই সংখ্যাটা হয়ে দাঁড়ালো 351। রাতারাতি 321টা পশু কোথায় গেল? না কুকুরে কামড়ালো, না বাঘে খেললো, না কেউ ট্রাকে উঠিয়ে নিয়ে গেল, যদিও জানা যায় না। ডিরেক্ট রেকর্ডিং ভুল বলে ছেড়ে দিলেন কিন্তু কর্তৃপক্ষ। ডিরেক্টর সাহেব বলছেন এটা নাকি হিসেবের গোলমাল। বিংসিত করেছেন, এটা টাইপোলজিক্যাল একটা এরার হয়েছে, সেটা আমরা সংশোধন করে আমরা সঠিক জায়গায় যে আমাদের যে অথরিটি আছে আমরা পাঠিয়ে দিচ্ছি। সেলফ ফাইন্যান্স কলেজে অ্যাটেন্ডেন্স মিস হলে না হয় বুঝতাম, কিন্তু চিড়িয়াখানার বাঘ সিংহকে কি ফর্মে সইন করতে হয় নাকি? নেক্সট চ্যাপ্টারে আলোচনা করব সেই পুরনো খেলার নতুন রং। এই 321টা পশু একদিনে গায়েব হওয়ার কাহিনী শুনে যদি আপনার মনে হয় এটা একেবারে দুর্ঘটনা, তাহলে তো আপনি এখনো এই রাজ্যে নতুন। এটা একদম নতুন কিছু নয়, এটা তো আলিপুর চিড়িয়াখানার বছরের পর বছর চলে আসা বছরের শেষে ফিগার ম্যাজিক। এটা ঠিক যেন স্কুলের শেষ দিনে ছাত্র তালিকা ঠিকঠাক না থাকলে হেড স্যার বলে দেন না না ওরা তো আগে থেকেই স্কুল ছেড়েছে। আর চিড়িয়াখানার বেলায় সেটা আরে না ওটা তো হিসেবেই ছিল না, ওটা ইনভেন্টরির ভুল ছিল। চলুন একটু সময় ধরে পিছিয়ে যাই। 1995-96 সালের 31শে মার্চ হিসেব ছিল 1805খানা প্রাণী। 1 এপ্রিল সেই সংখ্যাটা হয়ে গেল 1872। মানে এক রাতে 67টা পশু হঠাৎ করে কোথাও থেকে চিড়িয়াখানায় চলে এলো। কি এলো, কিভাবে এলো কেউ জানে না। হয়তো গেটের বাইরে দাঁড়িয়ে থাকা গরু, পাখি, এদের কেউ গণনা করে হয়তো ভেতরে ঢুকিয়ে দিয়েছে। আবার 2016 31শে মার্চ প্রাণীর সংখ্যা ছিল 1186।
ঠিক তার পরের দিন 1 এপ্রিল সেটা নেমে গেল 929, মানে এক রাতে 257টা প্রাণী উধাও। না শকুনে খেলো, না বাঘে খেলো, না লোক জানলো। এই যে বার্ষিক হিসেবের একদিনে ধস, এটা এখন আলিপুরের পুরনো ছকে বাঁধা একটা গেম প্ল্যান হয়ে গেছে। যেমন কর্পোরেট কোম্পানি ফাইন্যান্সিয়াল ইয়ার ক্লোজিং এর আগে অডিট টেম্পার করে, তেমনি এই যে চিড়িয়াখানার ইনভেন্টরি ক্লোজিং একটা ফর্মাল নাটক হয়ে গেছে। আর সব থেকে মজার ব্যাপার হচ্ছে 2021-22 এবং 2022-23 পুরো ইনভেন্টরি রিপোর্টটাই গায়েব। না সরকারি ওয়েবসাইটে পাওয়া যাচ্ছে না, না সিজেডে কাছে কোনো জমা দেওয়া হয়েছে। কেন নেই? কারণ কেউ জানে না। তবে জমি নিলাম, পশু তালিকা কমানো, মিডিয়ার পিয়ার, অল পারফেক্টলি একদম টাইমড। সাংবাদিকরা বলছে এটা অ্যানুয়াল অ্যানিমাল রিপোর্ট। ব্যাপারটা এমনই হয়ে গেছে যে এক প্রকার বছরের শেষে ঝটপট ঘষা মাজা একটা রিপোর্ট, যার মধ্য দিয়ে নাম্বার 1 কমানো হয় পশুর হিসেব, নাম্বার 2 কমে যায় জুয়ের ক্যাটাগরি, নাম্বার 3 ফাঁকা হয়ে যায় সরকারি জমি, আর নাম্বার 4 পেছনের দরজা দিয়ে ঢোকে রিয়েল এস্টেট প্লেয়াররা। এখন ধরুন আপনি আলিপুর চিড়িয়াখানার কোনো ছোট কর্মী ধরে নিন, যিনি সত্যিই জানেন কি ঘটেছে। আপনি কি মুখ খুলবেন? একবার খুলেছিলেন নাকি হঠাৎ করে বদলি হয়ে গেছে উত্তরবঙ্গে? এইভাবে প্রতি বছর পশুর সংখ্যা নিয়ে হিসেবের অঙ্ক চলছে। আমরা সবাই ভাবছি এটা স্রেফ একটা প্রশাসনিক ভুল। না, এটা একদম গায়ে সিঁদুর লাগানো প্ল্যান, যার পেছনে রয়েছে কাগজে কাঁচি চালিয়ে সম্পদ সৃষ্টি করার রাজনীতি। এটা শুধু চিড়িয়াখানার নয়, এটা রিপাবলিক অফ কাগজে ভুলের একটা টেক্সট বুকের উদাহরণ বলতে পারেন। চলুন পরের চ্যাপ্টার আলোচনা করি। এই যে গায়েব হয়ে যাচ্ছে কারা, টিকিট কেটে খুঁজুন। চিড়িয়াখানার রেজিস্টারে নাম নেই বাঘের, নেই সিংহের, হাতির কথা তো বাদই দিন, কিন্তু আপনি আমি তো চোখের সামনে দেখছি তারা হাঁটছে, আওয়াজ করছে, পোজ দিচ্ছে সেলফিতে। তাহলে ওরা কি ভূত? নাকি এখন নতুন কোনো চিড়িয়াখানার প্রযুক্তি এসেছে যেখানে হোলোগ্রাফি দিয়ে পশুদের ঘোরানো হয়? সিজেডের রিপোর্ট 2024-25 সালের তালিকায় হেভিওয়েট প্রাণীগুলো নেই, অথচ পাবলিক লাইনে দাঁড়িয়ে ওদের দেখতে টাকা দিয়ে লোক ঢুকছে। এটা কি প্রশাসনের নতুন ইনকাম মডেল? রিয়েলিটি দেখাও, ফাইল গায়েব রাখো। সাংবাদিক প্রশ্ন তুলছে অসুবিধে কোথায় হচ্ছে? উত্তর একটাই, তালিকাটা গায়েব করা হয়েছে যাতে গায়েব করা যায় হিসেবটাও। হয়তো কেউ জমি সংক্রান্ত কোনো জরুরি প্রয়োজন মেটাতে এই পশুগুলোকে কাগজে নেই এরকমই করে দিয়েছে। এটা যেমন মানে কাগজে ক্যান্সার সেরে যাওয়ার মতো সমান আর কি, তেমনি ডিজিটাল বায়োডেটাতে প্রাণীর অদৃশ্য হয়ে যাওয়া। এটাকে ম্যাজিক ভাববেন না, এটাই সিস্টেম। চলুন নেক্সট চ্যাপ্টারে এর পেছনে আরেকটু ডিপে যাই, আরেকটু রহস্য। চিড়িয়াখানা কম, রিয়েল এস্টেট প্লট বেশি। আচ্ছা, আপনাকে কেউ যদি বলে আপনার বাচ্চার স্কুলে ছাত্র সংখ্যা কমিয়ে দিলে ওই স্কুলের জমি বেচে দেওয়া যাবে, আপনি কি চুপ করে বসে থাকবেন? ঠিক এই ফর্মুলাটাই এখন চলছে আলিপুর চিড়িয়াখানায়। লার্জ জু হতে গেলে নিয়ম বলে কমপক্ষে 700টি প্রাণী থাকা দরকার। আর এখানেই এলো কাগজে হিসেবের ভুল নামে একটা পবিত্র অস্ত্র। 321টা প্রাণীকে রেকর্ড থেকে গায়েব করে ফেলা মানে একটা ঝটপট মিডিয়াম জুয়ের তকমা সেটে দেওয়া। আর এই মিডিয়াম জু দিয়ে কি হয়? কম দায়িত্ব, কম অ্যাকাউন্টেবিলিটি, কম মনিটরিং, আর সব থেকে গুরুত্বপূর্ণ বেশি জমি ফাঁকা করার সুযোগ। আর এখন সেই জমিগুলোই চলে যাচ্ছে অকশনে। ভাবুন তো, এটা কি পশু সংরক্ষণের প্রতিষ্ঠান নাকি রিয়েল এস্টেট ইনকিউবেটর, যেখানে পাখির ব্যবসার বদলে এখন ফ্ল্যাটের ব্লুপ্রিন্ট ঝুলছে? চলুন নেক্সট চ্যাপ্টার আলোচনা করি। একদম পারফেক্ট যে জায়গাটা সেটা হচ্ছে কাঠমানি জাদুকর। নামটা খুব শোনা শোনা লাগছে। 3 একর জমি সরকারি মালিকানাধীন, চিড়িয়াখানার প্রাণী হাসপাতাল, অ্যাকুয়ারিয়াম, রেস্কিউ সেন্টার ছিল যেখানে, সেখানে এখন যেই জমির বিক্রির লাইন, জায়গাটার দাম প্রায় 300 কোটি টাকা। প্রশ্ন হচ্ছে এই টাকা যাচ্ছে কোথায়? সরকারি ফান্ডে যাচ্ছে তো, নাকি রুট বদলে
ফেভারিট কন্ট্রাক্টরের পকেটের মধ্য দিয়ে অন্য কোথাও রুট করছে? এই যে হঠাৎ করে জমি বিক্রির ধুম, এটা কি কাকতালীয়, নাকি আগে প্রাণী গায়েব করে তকমা নামিয়ে দাও, বড় সাইজ থেকে মিডিয়াম সাইজ করে দাও, তারপর জমি কাটমানি করে বিক্রি করো, এবং এটাই ছিল গোটা প্ল্যান? কি রাজ্যের একজন খুব দুধে সম্পাদক বলেছেন যে এইটা চিড়িয়াখানা নয়, এটা হলো রাজনৈতিক চকলেট ফ্যাক্টরি, যেখানে জমি আর প্রাণী দুটোই মিষ্টি চুক্তিতে ফেসে যাচ্ছে। এখন প্রশ্নটা হচ্ছে, আলোচনা করব, সেটা হচ্ছে এটা কি তদন্ত চলছে নাকি ধামাচাপা দেওয়ার একটা প্রক্রিয়া তৈরি হয়েছে? দেখুন, ফরেস্ট ডিপার্টমেন্ট বলছে আমরা 2 সপ্তাহের মধ্যে রিপোর্ট চাই। সিজেডে বলছে আসলে ডেটা এন্ট্রিটাই মিস রয়েছে। জু অথরিটি বলছে হিসেবের গোলমাল। অর্থাৎ সবাই বলছে কিন্তু কেউ কিছুই বলছে না। জাস্ট দেখুন নাটক, তদন্ত চলছে, অথচ কে তদন্ত করছে সেটা নিয়ে খোলাখুলি কোনো তথ্য নেই। সিসিটিভি ফুটেজ কোথায়? মৃত প্রাণীদের পোস্টমর্টেম রিপোর্ট কোথায়? ট্রান্সফার অর্ডারই বা কোথায়? সব তদন্ত হচ্ছে যেন প্যান্টমাইম স্টাইলে। কেউ দেখে না, কেউ শোনে না, শুধু বলছে চেষ্টা চলছে। আসলে জানেন, এটা একটা অভিনব ফর্মুলা। অ্যাকাউন্টেবিলিটি ছাড়া ইনভেস্টিগেশন, আর ইনভেস্টিগেশন ছাড়া কনভিকশন। এবারে নেক্সট চ্যাপ্টারে চলুন আলোচনা করব। আদালত বলছে হিসেব দাও। স্বজন নামে যে এনজিও পিআইএল করেছে কলকাতা হাইকোর্টে, তাদের স্পষ্ট দাবি পশু গায়েব হয়েছে, কাগজে নয় বাস্তবেও। সেই সঙ্গে চাইছে 10 বছরের একটা পূর্ণ তালিকা, কে জন্মেছে, কে মরেছে, কে ট্রান্সফার হয়েছে, কে নেই, সমস্ত কিছু। 24শে জুলাই 2025 সেই মামলার শুনানি। দেখুন, আদালত যদি বলে দেয় একদম সঠিক প্রমাণ দিন, তাহলেই বেরোবে কিন্তু আসল কেস স্টাডি, যেখানে হয় প্রাণী পাচার, না হয় রেজিস্টার ফাঁকা রাখার চক্রান্ত, সেটা কিন্তু স্পষ্ট হবে। আর তখন যদি পাওয়া যায় যে কিছু প্রাণী কাগজে ছিল না কারণ তাদের ইতিমধ্যে ব্যবসা হয়ে গেছে, তাহলে কি কর্পোরেট পাপের পেছনেও সরকারও শেয়ার হোল্ডার রয়েছে? তো সেটা নিয়ে চলুন পরবর্তী অধ্যায় দেখে নেব যে পশু পাচার না প্রিমিয়াম ট্রান্সফার। দেখুন, ওয়ার্ল্ড অ্যানিমাল প্রোটেকশন ইন্ডিয়া বলছে এটা কাগজের ভুল না, এটা ওয়ার্ল্ড লাইফ ট্রাফিকিং রিং এর একটা আভাস বলা যেতে পারে। বিশেষজ্ঞরাও বলছেন দাঁতের, নখের, ত্বকের আন্তর্জাতিক ক্ষেত্রে কালো বাজারে ভারত এখন অন্যতম সাপ্লায়ার। আর আলিপুর চিড়িয়াখানার মতো শতাব্দী পুরনো রক্ষণশীল জায়গা যদি তাতে ব্যবহার হয়, সেখানে কিন্তু অবাক হওয়ার মতো কিছু নেই। এখন প্রশ্ন হচ্ছে, এই পাচার কি রাতের অন্ধকারে হয়েছে নাকি দিনের আলোতে প্রশাসনিক অনুমতিতে হয়েছে? আর যদি প্রশাসন নিজেই চোখ বন্ধ করে থাকে, তাহলে এদের নাম কি রাখা যায়? পশু প্রেমী প্রশাসন নাকি পণ্য রপ্তানিকারক সিস্টেম? সিংহ গায়েব, খরগোশের রেকর্ড নেই, হাতি আছে খাঁচায় কিন্তু সরকারি তালিকায় তার নাম নেই, আর যাদের থাকার কথা ছিল পাহারায় তারা আছে নীরব সম্মতির প্রটোকলের মধ্যে। আর আলিপুর চিড়িয়াখানার এই দুর্নীতি কি সত্যি নিছক একটা হিসেবের ভুল, নাকি এইটাই পর্দার পেছনে সেই কাটমানির ছক, যার মাধ্যমে পশু নয় গণতন্ত্রকেই খাঁচা বন্দি করা হচ্ছে? দেখুন, এই ভুয়ো ঘটনা, এই গায়েব রিপোর্ট আর রিয়েল এস্টেট লোভের বিরুদ্ধে আপনি হতে পারেন কিন্তু সত্যের কণ্ঠ। এবং সেই সাথে বলবো, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন, সত্য বচনকে, আর শেয়ার করুন যাতে সবাই জানুক। এটা শুধু পশুদের নয়, এটা আমাদের উধাও হয়ে যাওয়ারও একটা ইতিহাস। এবার প্রশ্ন করুন, পশুরা যদি কাগজে না থাকে, আপনি কি আগামী দিনে ভোটার তালিকায় থাকবেন? সময় এসেছে সত্য বলার, নট জাস্ট সত্য বচন বাট সত্য জাগরণ। জাগরণ করুন, সত্যর সাথে দাঁড়ান, প্রশ্ন করুন, সেই সাথে আপনার মতামত কমেন্টে জানান। আর যদি চ্যানেলে প্রথমবার আসেন, অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন। নমস্কার, ভালো থাকবেন, সাবধানে থাকবেন।